শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করে দেওয়ার কনসেপ্টটা আমরা পপ কালচারে এখন অনেক দেখি, তাই না? কিন্তু ভাবুন তো, এই দারুণ ধারণাটির আসল উৎস কোথায়? কেন এটা আমাদের এত আকর্ষণ করে? আজকের এই বিশ্লেষণে আমরা কথা বলবো ক্রিস্টোফার মার্লোভের মাস্টারপিস ডক্টর ফস্টেসের একদম ভিতরের কথা নিয়ে। এটা কিন্তু শুধু আরও 10টা সাধারণ গল্পের মতো নয়, এটা আসলে একজন মানুষের সীমাহীন আকাঙ্ক্ষা আর তার ভয়াবহ পরিণতির একটা চমৎকার দার্শনিক চিত্র। চলে আসি মূল আলোচনায়। আজকের এই আলোচনায় আমাদের যাত্রাপথ হবে একদম ক্লিয়ার। প্রথমেই আমরা দেখব দ্য আল্টিমেট ডিমনিক বার্গেন, তারপর রেনেসান্স হিরো ওর ফুল, এরপর আসবে দ্য ট্র্যাপ অফ রিলিজিয়ন, চতুর্থতে থাকছে মেফিস্টোফিলাস অ্যান্ড হিউম্যান ডিসপেয়ার, এবং শেষে দি এন্ডিওরিং ফাউস্টিয়ান প্যারাডক্স। বসুন, এবার শুরু করা যাক। তো শুরু করা যাক আমাদের প্রথম অধ্যায়, দি আল্টিমেট ডিমনিক বার্গেন বা শয়তানের সাথে চুক্তি, অনন্তকালের বিনিময়ে ২৪ বছরের এক ভয়ঙ্কর ডিল। একটু ভাবুন ফস্টেসের অবস্থাটা। তিনি এমন একজন জ্ঞানী পণ্ডিত যিনি প্রচলিত বিজ্ঞান, দর্শন সব কিছু পড়ে শেষ করে ফেলেছেন আর একটা বদ্ধ অবস্থায় পৌঁছে গেছেন। তার মনে এখন শুধু একটাই আকাঙ্ক্ষা, যেমনই হোক সীমাহীন জ্ঞান আর ক্ষমতার অধিকারী হয়ে স্রষ্টার সমতুল্য বা গডহেড এ পরিণত হতে হবে। সাধারণ জ্ঞান দিয়ে তো আর এই ক্ষুধা মেটানো সম্ভব নয়। তাই তিনি বেছে নিলেন নেক্রোম্যান্সি বা কালো জাদুকে। এটা এমন এক বিদ্যা যা স্রষ্টার বিরুদ্ধে যায় আর মানুষের জন্য কমপ্লিটলি নিষিদ্ধ। রেনেসাঁস যুগের মানুষ হিসেবে ফস্টেসের ভেতরে সেই অসীম অনুসন্ধিচ্ছা ছিল যেন পুরো ব্রহ্মাণ্ডটা তার হাতের মুঠোয় থাকে। সৃষ্টির সূক্ষ্ম আর স্থূল সবকিছু একসাথে করার এই দুর্নিবার ইচ্ছা থেকেই তিনি এই নিষিদ্ধ পথ বেছে নেন। এইবার একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, উদ্ধৃতিটা খেয়াল করলেই বুঝবেন। হোমো ফিউজে বা মানুষ পালিয়ে যাও। শয়তানের সাথে ঠিক যখন রক্ত দিয়ে চুক্তিতে স্বাক্ষর করবেন ফাউস্টেস, ঠিক সেই মুহূর্তে তার রক্ত জমাট বেঁধে যায়। মার্লোভির কাব্যিক ভাষায় ভাবুন, এটা ছিল স্রষ্টার কাছ থেকে আসা একটা স্পষ্ট সতর্কবার্তা। একটি দেবিক ইঙ্গিত তাকে বারবার বলছিল এই ভয়ঙ্কর শয়তানি চুক্তি থেকে সরে আসতে, কিন্তু না, আত্মাহংকার আর প্রলোভনের কাছে শেষ পর্যন্ত এই ডিভাইন ওয়ার্নিংটাও হার মেনে যায়। এখন একটা স্পষ্ট প্রশ্ন আসে, ফস্টেস কি আসলেই তার চূড়ান্ত ক্ষমতা পেয়েছিলেন, নাকি শুধুই একটা হাস্যকর মুখোশ জুতো ছিল তার কপালে? একটু চিন্তা করুন, ফস্টেসের এই বিদ্রোহ কি আসলেই তাকে একজন ডেমিগড বা উপদেবতায় পৌঁছে দিয়েছিল, নাকি এই প্রলোভন তাকে একদম নিচের দিকে নামিয়ে দিয়েছিল? এই দ্বন্দ্বই কিন্তু পুরো নাটকটার আসল ভিত্তি। আর এই জায়গাটায় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি প্রত্যাশা আর বাস্তবতার সেই বিশাল পার্থক্য। একদিকে তার উৎকণ্ঠা ছিল মহাবিশ্ব জয় করার, গ্রহ নক্ষত্র নিয়ে চূড়ান্ত গবেষণা করার আর পুরো পৃথিবীকে শাসন করার। কিন্তু বাস্তবে তিনি কি হলেন? শুধুমাত্র রাজদরবারের একজন সাধারণ জাদু খেলোয়াড় বা এন্টারটেইনার। পোপের সাথে ছোটখাটো আর তুচ্ছ মজা করেই তার দিন কাটতে লাগল। ভাবতে পারেন তার এই সুবিশাল হিউম্যানিস্ট স্বপ্নগুলো কেমন একটি হাস্যকর আর স্ল্যাপস্টিক বাস্তবতায় পরিণত হল। আর ঠিক এখান থেকেই আমরা পৌঁছে যাই আমাদের দ্বিতীয় পর্বে, রেনেসান্স, হিরো ও ফুল, দ্য ডিসেন্ট ইন্টু কমেডি বা হাস্যরসে পতন। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য একাডেমিক একটি ধারণার কথা বলতে হবে, যেটা হলো ভাইস চরিত্র। মধ্যযুগের মোরালিটি প্লেগুলোতে এই চরিত্রগুলো ছিল একান্তই অপরিহার্য। এরা বিভিন্ন খারাপ শক্তির প্রতিনিধিত্ব করত এবং হাস্যকর বা বরলেস্ক কৌশল দিয়ে মানুষের পাপকে ব্যঙ্গ করত। মার্লো কিন্তু এখানে খুব চমৎকার একটা কাজ করেছেন। তিনি ফাউস্টাসের চরিত্রই এই ভাইস ধারণাটা অ্যাপ্লাই করেছেন, যেখানে ফাউস্টাস আসলে নিজেরই একটা ব্যঙ্গাত্মক চরিত্রে রূপান্তরিত হন। এটা আসলে একটা মাস্টার স্ট্রোক। ফস্টেসের এই মানসিক অবনতি আর পিছনে হতাশার চক্রতা একটু খেয়াল করা যাক। প্রথমেই তিনি কি করলেন? তার জ্ঞানী পণ্ডিতের পোশাক ছুঁড়ে ফেলে কালো জাদুর পথে পা বাড়ালেন, যা ছিল তাৎকালীন সোসাইটির সম্পূর্ণ বিপরীত একটা কাউন্টার কালচার। দ্বিতীয়ত, তিনি আইরনিক্যালভাবে যীশুখ্রিস্টের শেষ বাক্য কনসুমেটম এস্ট বা সমাপ্ত হল অনুকরণ করে চুক্তিতে স্বাক্ষর করেন আর নিজের ধ্বংস নিজেই ডেকে আনলেন। আর শেষে তিনি বরে নিলেন সেই কমিক মাস্ক বা হাস্যকর মুখোশ, যেটা আসলে তার পাশবিক প্রবৃত্তি আর বোকামির একটা চূড়ান্ত প্রতীক। একজন জ্ঞানী মানুষ থেকে একজন ভারে রূপান্তর হওয়ার এর থেকে কারণ চিত্র বোধহয় আর হয় না। এবার চলে আসি তৃতীয় পর্বে, দ্য ট্র্যাপ অফ রিলিজন বা ধর্মের ফাঁদ, কট বিটুইন টু ওয়ার্ল্ডস।
এলিজাবেথান যুগের ধর্মীয় অবস্থাটা কিন্তু মার্লক খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, যা ছিল একটি জটিল আর প্রতিষ্ঠানিক ফায়নাদের মতো। একদিকে দুর্নীতিগ্রস্ত চার্চ, যারা আসলে মুক্ত চিন্তা আর বৌদ্ধিক বিকাশকে দামিয়ে রাখত। এর ফলে ফস্টাসের মতো উচ্ছিলাসীগামী মানুষের কাছে প্রচলিত ধর্ম বা বিশ্বাস কোনো আকর্ষণই তৈরি করতে পারেনি। আসলে এই সিস্টেমিক দুর্নীতি আর প্রাতিষ্ঠানিক বাধা তাকে ধর্ম থেকে পুরো সরে আসতে বাধ্য করেছিল, একটা বিকল্প আর বিবাদপূর্ণ পথের দিকে ঠেলে দিয়েছিল। ফস্টাস কিন্তু একটা দারুণ দুশ্চক্রে আটকে গেছেন। বেশ কিছু বিরোধীপূর্ণ শক্তি তাকে একসাথে টানছে। খেয়াল করে দেখুন, প্রতি মুহূর্তে গুড এঞ্জেল বা ভালো ফেরেশতা তাকে অনুতাপ করতে বলছে। অন্যদিকে ইভেল এঞ্জেল তাকে প্রলোভিত করছে শয়তানি কাজে। এর মাঝে আবার সপ্তপাপ বা 7 ডেডলি সিনস পার্সনিফাইড হয়ে তাকে আকর্ষণ করছে। আর সবচেয়ে বড় কথা হল ক্যালভিনিস্ট প্রিকন্ডিশন, যেখানে ধরা হয় তার নরক বাস যেন আগে থেকেই নির্ধারিত। তাহলে বুঝুন, দেবিক আইন আর পার্থিব সুখের এই দ্বন্দ্বে পড়ে বেচারা স্পিরিচুয়ালি একদম প্যারালাইজড হয়ে আটকে আছেন। এই দুশ্চক্র থেকে এবার আমরা যাব চতুর্থ অধ্যায়, মেফিস্টোফেলিস অ্যান্ড হিউম্যান ডিসপেয়ার, দ্য মিরর অফ টর্মেন্ট। মেফিস্টোফেলিসের কথা একটু ভাবুন। সে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে যে নরক আসলে কোনো মুক্তির জায়গা নয়। স্রষ্টার সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন হওয়া আর স্বর্গের অনন্ত সুখ হারানোর যন্ত্রণাটাই হলো আসল নরক। এটা শুধু কোনো দায়িত্ব পালন করার শয়তানের কথা নয়, এটি আসলে একটা বিয়োগান্ত হাহাকার। আর আসলে ফস্টাসও কিন্তু নিজের অজান্তেই এই একই ট্র্যাজিক যন্ত্রণার অংশীদার হয়েছেন, কারণ তিনিও স্রষ্টার অনুগ্রহ থেকে নিজেকে কমপ্লিটলি সরিয়ে নিয়েছেন। এবার চলে আসি নাটকের সবথেকে ফেমাস একটা লাইনে, ওয়াই দিস ইজ হেল নর অ্যাম আই আউট অফ ইট। এটা নরক আর আমি এর বাইরে নই। ঊর্ধ্বর্তিতার গভীরতা একটু অনুধাবন করুন। স্রষ্টার কাছ থেকে দূরে সরে যাওয়ার যন্ত্রণাটা কত বড় একটা মানসিক চাপ, তাই লাইনটায় স্পষ্ট করে দেয়। মেফিস্টোফেলিস আসলে বলে দিচ্ছে যে নরক মানে কোনো পাতালপুরী বা ভূগোলিক স্থান নয়, এটা কমপ্লিটলি একটি মানসিক অবস্থা, একটি অস্তিত্বগত টর্মেন্ট। এই ২৪ বছরের কন্ট্রাক্ট টাইমলাইনটা একটু দেখা যাক, কেমন করে তার ক্যারেক্টারটা নিচের দিকে নেমে গেছে। প্রথম বছরে তিনি জ্যোতির্বিজ্ঞানের রহস্য জানতে অলিম্পাস পাহাড়ের চূড়ায় উঠেছেন, বেশ দারুণ ব্যাপার। কিন্তু ঠিক ১২ বছর পরে তিনি শুধুমাত্র রাজা রানীদের সামনে জাদু দেখিয়ে সময় পার করছেন, শূন্যে প্রাসাদ তৈরি করছেন। আর ২৪ বছর শেষে যখন মৃত্যুর ঘণ্টা বা ক্লক অফ ডুম বাজে, তখন তার সব অহংকার উধাও। তিনি শুধুমাত্র যন্ত্রণা থেকে বাঁচার জন্য আরেকটু সময় ভিক্ষা চাইছেন। এই টাইমলাইন থেকে এটা স্পষ্ট যে তার এই অ্যালটেড সময়টাকে কোনো অ্যাবসলিউট পাওয়ারের দিকে নিয়ে যায়নি, বরং তার কমপ্লিট মানসিক বিশৃঙ্খলায় ঘটিয়েছে। তাহলে আমাদের ফাইনাল পয়েন্টে আসা যাক, দি ইন্ডিউরিং ফস্টিয়ান প্যারাডক্স, দি ইনএভিটেবল ট্র্যাজেডি। ফস্টাসের একটা বড় ট্র্যাজেডি বা বিয়োগান্ত পরিণতি হল তিনি তার এই সীমাহীন আকাঙ্ক্ষার সাথে মানবিক সীমাবদ্ধতার কোনো হারমোনি বা ব্যালেন্স তৈরি করতে পারেননি। তিনি একজন অসম্পূর্ণ প্রোটাগনিস্টই থেকে গেছেন। কেন? কারণ সেই সময়ের রিজিড আর কঠোর সামাজিক ও ধর্মীয় কাঠামো তাকে কোনোভাবেই তার মানবিক সীমাবদ্ধতা অতিক্রম করতে দেয়নি। তিনি যতই চান না কেন, তার লিমিটেড হিউম্যান কন্ডিশনটাকে আটকে রেখেছিল। আর এটা থেকেই তৈরি হয়েছে একটি দৃষ্টান্তহীন ট্র্যাজেডি। এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার, এই যে পুরো ঘটনা প্রবাহ আমরা দেখলাম, এটা কিন্তু শুধুমাত্র ভালো আর মঙ্গলের মধ্যে একটি সাধারণ মরালিটি টেল বা রূপকথা নয়। এটা আসলে একজন মানুষ হিসেবে বেঁচে থাকার একটা ট্র্যাজিক প্যারাডক্স, যেটা আনঅ্যাভয়েডেবল। ভালো আর খারাপ দুটোই তার মানবিক সত্তাতে একার সাথে বিন্দুমান ছিল, যা তাকে একটি চূড়ান্ত ট্র্যাজিক ডিলেমায় ফেলা দেয়, এমন একটা ট্র্যাপ যেখান থেকে বের হওয়া আসলে অসম্ভব। আর শেষে এসে আমাদের এই প্রভাবশালী ভাবনায় পড়তে বাধ্য হই। আমরা সবাই কি কোনো না কোনোভাবে ফস্টাসের মতোই আমাদের বাউন্ডলেস আকাঙ্ক্ষা আর আনঅ্যাভয়েডেবল মানবিক সীমাবদ্ধতার মাঝে আটকা পড়ে আছি না? ভাবুন তো, ১৬শ শতকের একটা নাটকের ধর্মীয় তত্ত্ব কিভাবে আজকের দিনের অস্তিত্বমূলক সীমাকেও এত দারুণভাবে অনুভব করাতে পারে। সাহিত্যের এই অদ্ভুতীয় প্যারাডক্সটা আসলে আমাদের নিজেদের আকাঙ্ক্ষা আর অস্তিত্বের সীমাবদ্ধতা নিয়ে আরও একবার নতুন করে ভাবতে বাধ্য করে। এই কথাগুলো চিন্তা করার মধ্য দিয়েই আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আশা করছি এগুলো নিয়ে ভাবতে খুব ভালোই লাগবে।